আসসালামু আলাইকুম। স্টোরি লেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমাদের আগের উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত সকলের সাথে শেয়ার করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও আপনারা চাইলে আপনাদের আশেপাশে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা অথবা আপনাদের নিজেদের লেখা হরর, মিস্ট্রি, থ্রিলার অথবা যে কোনো জনরার ঘটনা আমাদের লিখে পাঠাতে পারেন। আমরা সেটি আমাদের চ্যানেলের মাধ্যমে এপিসোড আকারে প্রকাশ করব। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ধন্যবাদ। আপনাদের জন্য আমাদের আজকের উপস্থাপনা আমেরিকার বিখ্যাত লেখক জে অ্যানসনের পৃথিবী বিখ্যাত উপন্যাস দি অ্যামিটাভিল হরর। এটি একটি সত্য ঘটনার উপর নির্মিত উপন্যাস। আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। 6 ডিসেম্বর। তোমার গল্পটা বেজায় অদ্ভুত ফ্র্যাঙ্ক। সত্যি বলছি, যদি তোমাকে ব্যক্তিগতভাবে না চিনতাম তবে হয়তো ভাবতাম কথাগুলো পাগলের প্রলাপ। টেবিল থেকে ঘরের এক কোণে রাখা কফি মেশিনটার দিকে এগিয়ে গেলেন বিশপের অফিসের চ্যান্সেলর ফাদার রায়ান। আমি কফি খাবো না ফাদার, বলে উঠলেন ফাদার ম্যানকুসো। নিজের জন্য এক কাপ আর অফিসের দ্বিতীয় চ্যান্সেলর ফাদার নানসিওর জন্য আরেক কাপ দুধ ছাড়া কফি ঢাললেন ফাদার রায়ান। নিজের টেবিলে ফিরে এলেন তিনি। তারপর কফিতে বেশ কয়েকটা চুমুক দিয়ে বললেন, তোমার কাছে তো অনেকেই পরামর্শের জন্য আসে। এসব আধিভৌতিক ব্যাপার নিয়ে এর আগে আর কেউ এসেছে? আসার তো কথা, শখানেক মানুষ তো হবেই, তাই না? তেমন না, আমি এসব ব্যাপারে তেমন অভিজ্ঞ নই, হাসলেন ফাদার ম্যানকুসো। ফাদার নানসিও চুপচাপ কফিতে চুমুক দিয়ে যাচ্ছিলেন। ফাদার রায়ান বিশাল দেহী মানুষ, মনে হচ্ছে যেন পুরোটা টেবিল জুড়েই বসে আছেন তিনি। উচ্চতা 6 ফুট 5 ইঞ্চি, মাথা ভর্তি কাঁচা পাকা চুল আর আইরিশদের মতো ভারী থলথলে মুখ। বয়স 60-এর ওপরে। মুখের ওপর কথা বলে দেওয়ার জন্য বেজায় বদনাম আছে এই লোকের। নিজের চেয়ে অনেক বেশি বয়সী যাজকদেরও খুব একটা তোয়াক্কা করেন নাইনি, আর অল্প বয়স্ক যাজকেরা তো রীতিমতো ভয় পায় তাকে। স্বয়ং বিশপের মুখের উপরও কয়েকবার হক কথা বলে দিয়েছেন। ফাদার নানসিও আবার ঠিক এর বিপরীত। বেটে খাটো মানুষ তিনি, মাথা ভর্তি কালো চুল, বয়স 42। কথা বলেন বেশ আস্তে আস্তে। ফাদার রায়ান যতটা হাসি খুশি, ইনি ততটাই গম্ভীর। এতক্ষণ দুজনে বেশ মন দিয়ে ফাদার ম্যানকুসোর অদ্ভুত অভিজ্ঞতা শুনছিলেন। লুৎসদের বাড়িতে প্রথম যাওয়া, সেই সতর্ক বার্তা, ওদের দুর্ভোগ, নিজের বাজে অভিজ্ঞতা, সাম্প্রতিক ঝামেলা, অদৃশ্য হাতের থাপ্পড়, কিছুই বাদ দেননি ম্যানকুসো। মাঝে মাঝে প্যাডে কিছু নোট লিখে নিয়েছেন ফাদার রায়ান। আধিভৌতিক ব্যাপার স্যাপারে ফাদার ম্যানকুসোর অনভিজ্ঞতার কথা তারা দুজনেই জানেন। প্যাডে লেখা নোটগুলোতে একবার চোখ বুলিয়ে মুখ তুললেন ফাদার রায়ান। দেখো ফ্র্যাঙ্ক, তোমার সব কথাই তো শুনলাম। বিষয়টা তুমি কিভাবে সমাধান করবে সেই ব্যাপারে পরামর্শ দেওয়ার আগে তোমাকে কিছু প্রাথমিক তথ্য জানিয়ে রাখি। যেহেতু এক্ষেত্রে তোমার অভিজ্ঞতা বেশ কম, কিছু মনে করো না, ঠিক আছে? ফাদার নানসিও, তুমিই বলো। আচ্ছা ফ্র্যাঙ্ক, শোনো। কফির কাপটা নামিয়ে রাখলেন ফাদার নানসিও। তুমি হয়তো ধরেই নিয়েছো যে লুৎসদের বাড়িতে যা হচ্ছে পুরোটাই আধিভৌতিক ব্যাপার। কোনো দুষ্ট আত্মা আছে বাড়িটায়, তাই না? কিন্তু আমাদের ক্যাথলিকদের বিশ্বাস অনুযায়ী কোনো জায়গা বা বস্তুর উপর কখনো প্রেত শক্তির প্রভাব থাকতে পারে না। কেবল মানুষ আর অন্য প্রাণীদের ওপরই এর প্রভাব বিস্তার করতে পারে। এই বলে পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করলেন তিনি। একটা সিগারেট নিয়ে প্যাকেটটা এগিয়ে দিলেন বাকি দুজনের দিকে, কিন্তু কেউই নিল না। সিগারেট ধরিয়ে বেশ কয়েক টান মেরে তিনি আবার বলতে লাগলেন, আসলে শয়তান নানানভাবে মানুষকে প্ররোচিত করে, তাদের ভুল পথ দেখায়। শয়তান ক্রমাগত আমাদের খারাপ কাজের দিকে এগিয়ে নিয়ে যায়। মনের ভেতর লুকিয়ে থাকা শয়তানের সাথে লড়াই করাই কিন্তু আসল। কিন্তু কিছু ক্ষেত্রে শয়তান আমাদের মানসিক রোগেও আক্রান্ত করে ফেলে, তাই না? একদম, মাথা নাড়লেন ফাদার ম্যানকুসো। মাঝে মাঝেই লোকেরা আমার কাছে এমন সমস্যা নিয়ে আসে।
ওরা খারাপ কাজ ছাড়তে চায় কিন্তু পারে না। এসব মূলত শয়তানেরই প্ররোচনা। মানসিক সমস্যাগুলো ওই অভিশপ্ত সত্তার কারণেই হয়। মাঝে মাঝে শয়তানি প্রভাব একটু অদ্ভুত রূপ ধারণ করে, বলতে লাগলেন ফাদার রায়ান। সে মানুষকে জাগতিক মোহে এমনভাবে আচ্ছন্ন করে ফেলে যে মানুষ ভালো আর মন্দের পার্থক্য বুঝতে পারে না। মাঝে মাঝে সে জাগতিক জিনিসপত্রকে মানুষের সামনে এমনভাবে তুলে ধরে যে ওরা ভেবে নেয় দুনিয়াতেই সব আছে, পরকালের চিন্তা আর থাকে না। এই ব্যাপারটা বোঝা কিন্তু খুব জটিল, তাই না নানসিও? মোহ। সিগারে আরও কয়েকটা টান মারলেন ফাদার নানসিও। জগতের মোহে মানুষ সব কিছু ভুলে যায়, কারো ক্ষতি করতে একটুও বাধে না তার। এই পর্যায়ে এসে মানুষের সাথে শয়তানের আর কোনো পার্থক্য থাকে না। মানুষই শয়তান, আবার শয়তানই মানুষ। তবে কোনোভাবেই মানুষকে বিপথে না নিতে পারলে শয়তান নিজের অলৌকিক শক্তি প্রয়োগ করে। ভূত, প্রেত, অশুভ আত্মার সবাই তো তারই দাস। সেটাই। তারপর আগ্রহী হয়ে উঠেছেন ফাদার ম্যানকুসো। বিশপের অফিসে আসার আগে তিনি বেশ চিন্তাতে ছিলেন। এখানকার এত জ্ঞানী যাজকেরা ওনার কথা শুনে যদি হেসে ফেলেন। কিন্তু ইনারা যেভাবে মন দিয়ে ওনার কথা শুনেছেন তাতে এখন উনি নিশ্চিত যে একটা না একটা সমাধান আসবেই। আসলে এইসব ভৌতিক ব্যাপারগুলোকে বিশ্লেষণ করতে গিয়ে আমরা সব মিলিয়ে 5টি ব্যাপার দেখতে পেয়েছি। আরেক কাপ কফি নিয়ে এলেন ফাদার রায়ান। 1. মিথ্যা এবং ধোঁকাবাজি। 2. এমন সব ঘটনা যার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে। 3. মানসিক সমস্যা। 4. সত্যিকার অর্থেই পিশাচের প্রভাব। 5. এমন সব অলৌকিক ঘটনা যেগুলো কী কারণে হয় তা কেউ জানে না। তুমি যে ঘটনাটা বললে তা মিথ্যা হতে পারে না, কারণ জর্জ আর ক্যাথি তোমারই পরিচিত। তুমি যেহেতু ভালো মানুষ, ওরাও হয়তো এমন। যা ঘটেছে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়াও কঠিন। তো আমরা ধরে নিচ্ছি ব্যাপারটা হয় মানসিক সমস্যা, নইলে এখানে আসলেই পিশাচের প্রভাব আছে। 5 নম্বর যে ব্যাপারটার কথা ফাদার রায়ান বললেন, মৃদু হাসলেন ফাদার নানসিও। সেটাকে কেন বাদ দেওয়া হয়েছে জানো? আমরা মনে করি ওসব মূলত ঈশ্বরের হস্তক্ষেপে হয়। ঈশ্বর তো আর নিজের নিষ্পাপ সন্তানদের এভাবে কষ্ট দেবেন না, তাই না? অর্থাৎ, আবার বলতে লাগলেন ফাদার রায়ান, ঘুরে ফিরে ওই দুটো ব্যাপার নিয়েই আমাদের ভাবতে হবে। ক্যাথিকে অদৃশ্য কেউ স্পর্শ করলো, কিংবা জর্জ অদৃশ্য লোকদের বাজনা শুনতে পেল, এগুলো কিন্তু মানসিক সমস্যাও হতে পারে। পরামনোবিদরা এসব নিয়ে অনেক গবেষণা করেছেন আজকাল। মানসিক সমস্যা খুব জটিল একটা বিষয়। তোমার পাশের মানুষের যদি এই সমস্যা থাকে তবে সে তোমাকেও আক্রান্ত করে ফেলতে পারে। নর্থ ক্যারোলাইনার ডারহামের ডিউক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিখ্যাত মনোবিদ ডক্টর রাইনের মতে মানসিক সমস্যার 4টি ধাপ রয়েছে। প্রথমে আমাদের মস্তিষ্ক এমন একটা সংকেত পায় যে জায়গাটা অশুভ। তারপর ওই জায়গা সম্পর্কে আগে থেকে শোনা কিছু অদ্ভুত কথা আমাদের মনে আসে, এবং তারপর চোখের সামনে অদ্ভুত সব দৃশ্য ভেসে ওঠে, কিংবা আমরা অদ্ভুত গন্ধ পাই বা কোনো শব্দ শুনি। জর্জ কিন্তু আগে থেকেই জানতো ওখানে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোর ব্যাপারে, তাই না? এই কারণে হয়তো সে রাত 3:15টার সময় উঠে যেত। আর সিংহটার স্থান পরিবর্তন, এটার জন্য 4র্থ ধাপের ব্যাপার বুঝতে হবে তোমাকে। সাইকোকাইনেসিস বা মনোগতি সঞ্চারের নাম শুনেছ? কোনো বস্তুর ওপর গভীর মনোযোগ দিয়ে তাকে মনের শক্তির মাধ্যমে অবস্থান পরিবর্তন করতে বাধ্য করা। এটা কিন্তু আসলেই ঘটে। হতে পারে জর্জ বা ক্যাথি কেউ এই ক্ষমতা পেয়ে গেছে কিন্তু বোঝেনি। সেটাই। নিজের খালি কাপটা নিয়ে কফি মেশিনের দিকে এগিয়ে গেলেন ফাদার নানসিও। এত কিছু যে আমরা তোমাকে বললাম এমনি এমনি কিন্তু বলিনি। শুরুতেই ব্যাপারটাকে ভৌতিক কেন ধরে নিচ্ছ? এক কাজ করো, ডক্টর রাইনের মতো কোনো বিশেষজ্ঞর সাথে যোগাযোগ করো। তাদের দিয়ে বাড়িটা ভালো করে পরীক্ষা করাও। দেখো কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায় কিনা। পরামনোবিজ্ঞান আজকাল অনেক এগিয়েছে। আচ্ছা, তাহলে আমার সমস্যা কেন হচ্ছে? উঠে দাঁড়ালেন ফাদার ম্যানকুসো। আমি কি করব? একটু হাসলেন ফাদার রায়ান। তুমি আর কখনো ওই বাড়িতে যেও না। ওদের ফোন দিয়ে আমরা যা বলেছি সেগুলো বলে দিও।
কিন্তু নিজে আর যেও না, কখনোই না, কোনোভাবেই না। ওই বাড়ি নিয়ে ভাবারও প্রয়োজন নেই তোমার। এতক্ষণ আপনাদের কথা শুনে তো মনে হলো আপনারা বিশ্বাস করছেন না যে ওই বাড়িতে ভৌতিক কিছু আছে। তাহলে আমি গেলে কি সমস্যা? মেজাজ খারাপ হচ্ছে ফাদার ম্যানকুসো। হ্যাঁ, আমরা বিশ্বাস করছি না, হাত নাড়লেন রায়ান। কিন্তু ওই যে মানসিক রোগ বড়ই ভয়ানক, ওদের সাথে থেকে ওদের কথা শুনে তুমিও বিশ্বাস করতে শুরু করেছো যে ওই বাড়িতে ভূত আছে। তাই দয়া করে আর ওখানে যেও না, বিশ্রাম নাও। 112 নম্বর ওশান অ্যাভিনিউতে যা ঘটছে সেগুলোর ব্যাখ্যা খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। বাচ্চাদের নাস্তা খাইয়ে গাড়িতে করে 2 ছেলেকে ওদের নতুন স্কুলে নামিয়ে দিল ক্যাথি। তারপর মিসিকে নিয়ে মায়ের বাড়ি বেড়াতে চলে গেল। ওদিকে জর্জ বাড়িতে একা। বেসমেন্ট পরিষ্কার করার জন্য নিচে নামলো সে, কিন্তু কোনো গন্ধ নেই। আজব ব্যাপার, আগের দিনই গন্ধে বমি করে ফেলেছিল সে। ওখানে 2টো ফ্যান লাগিয়ে দিল সে। এরপর ভালো করে পুরো বেসমেন্ট ঘুরেও কোনো গন্ধ পেল না সে। অবশেষে প্লাইউডের দরজা সরিয়ে সেই লাল ঘরটাতে ঢুকলো। টর্চ মেরে ভালো করে দেখলো, ওখানেও কোনো গন্ধ নেই। আশ্চর্য, আপন মনেই বলে উঠল জর্জ। নিশ্চয়ই এখানে কোনো ভেন্টিলেটর আছে, নইলে গন্ধ কি করে বেরিয়ে গেল? গর্তটা খুঁজে বের করার জন্য পুরো ঘরটা তন্ন করে দেখতে লাগলো জর্জ। ওদিকে ফাদার ম্যানকুসো ফোন দিচ্ছেন তাকে। বিশপের অফিস থেকে তাড়াতাড়ি রেক্টরিতে ফিরেছেন তিনি। জর্জকে ফোন দিয়ে চ্যান্সেলরদের পরামর্শ যত তাড়াতাড়ি জানানো যায় ততই ভালো। 10 বার রিং হওয়ার পরেও ফোনটা কেউ ধরল না। ফাদার ভাবলেন হয়তো লুজরা বাইরে কোথাও গেছে, একটু পর ফোন দিব, আপন মনেই বলে উঠলেন তিনি। ফোনের রিং কিন্তু একেবারেই শুনতে পায়নি জর্জ, অথচ বেসমেন্টের দরজা খোলাই ছিল। বাসার সব জায়গা থেকেই ফোনের রিং শোনা যায়, কিন্তু সেদিন শোনা গেছিল না। ওদিকে লাল ঘরটায় কিছু না পেয়ে ওপরে উঠে এলো সে। পুরো বাড়িটাকেই কেন যেন তার সন্দেহ হচ্ছে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে সব। এভাবে খুঁজতে খুঁজতেই সদর দরজার সামনে সিঁড়ির মতো ধাপগুলোতে এসে থমকে দাঁড়ালো জর্জ। ধাপের একদম পাশে গোলাকার একটা সিমেন্টের ঢাকনা দিয়ে কিছু যেন ঢেকে রাখা হয়েছে। ভালো করে না দেখলে বোঝা যায় না। সম্ভবত বাড়িটার কাজ শুরুর আগে ঠিকাদারের হুকুমে জায়গাটা ঢেকে দেওয়া হয়েছিল। ময়লা জমে ঢাকনাটা বেশ শক্ত হয়ে আটকে গেছিল। বেশ কৌশলে ওটা খুলে ফেলল জর্জ। প্রথম দিকে টুপটাপ শব্দ পাচ্ছিল সে, কিন্তু ঢাকনাটা খোলার সাথে সাথে একটা পাথর বেশ নিচে গিয়ে পড়ল। পানি আছে নিচে। তাড়াতাড়ি টর্চ মারল জর্জ। এই যে একটা কুয়া, আর্তনাদ করে উঠল সে। নকশাতে তো এটা দেখানো হয়নি। সম্ভবত পুরনো যে বাড়িটা ভেঙে এই বাড়ি বানানো হয়েছে সেটার অংশ ছিল এই কুয়াটা। রান্নাঘরের রাস্তা দিয়ে বাড়িতে ঢুকে পড়ল জর্জ। দেওয়াল ঘড়িটার দিকে নজর পড়ল ওর। দুপুর প্রায় হয়ে এসেছে। ফাদার ম্যানকুসো এখনো যোগাযোগ করলেন না। নিজেই টেলিফোনটার দিকে এগিয়ে গেল জর্জ। ফাদারের ব্যক্তিগত নম্বরে ফোন দিল সে। একবার রিং হতেই ফোন ধরলেন ফাদার। কিছুক্ষণ আগে ফাদার ফোন দিয়েছিলেন শুনে বেশ অবাক হলো জর্জ। আপনি আজ আসবেন না ফাদার? নিজেকে সামলে নিয়ে বলল সে। জবাবে ফাদার ওকে বিশপের অফিসের ঘটনা খুলে বললেন। তারপর বললেন, বুঝতেই পারছো জর্জ, ওনারা প্রথমেই ব্যাপারটাকে ভৌতিক বলে ধরে নিতে চাচ্ছেন না। নর্থ ক্যারোলাইনার একটি বিশেষ সংস্থার ঠিকানা আমাকে দিয়েছে অফিস থেকে। ওরা পরামনোবিজ্ঞান নিয়ে কাজ করে। তুমি যত তাড়াতাড়ি সম্ভব ওদের সাথে যোগাযোগ করো। তা করব, কিন্তু আপনিও একবার আসুন। আমি আসতে পারবো না জর্জ। ফাদার, আমি চাই আপনি একবার আসুন। এই যে সংস্থার কথা বললেন, ওদের কি আমি চিনি? আমি চিনি আপনাকে, আর আপনি আমাদের সাহায্য করতে আসতে চাচ্ছেন না। আর ওরা যে আসবে, ওদের কি টাকা দিতে হবে? আমার কাছে তো এখন তেমন টাকা নেই। আবার জর্জকে সবকিছু বোঝাতে লাগলেন ফাদার। অবশেষে সে কথা দিল যে ওই সংস্থার সাথে যোগাযোগ করবে, তারপর ওরা কি বলল তা ফাদারকে জানাবে। তারপর ফোনটা রেখে দিল। আসলে 112 নম্বর ওশান অ্যাভিনিউ থেকে পালিয়ে যাওয়ার কয়েক মাস পর জর্জ জানতে পেরেছিল যে ওর বাড়িতে আসার জন্য ফাদারের ওপর কি পরিমাণ অত্যাচার করেছিল অশুভ শক্তিরা। তখন বেজায় লজ্জা পেয়েছিল বেচারা। তবে ওই সময়ে ফাদারের ওপর ভীষণ রাগ হয়েছিল তার।
ক্যাথির মায়ের বাড়িতে ফোন দিয়ে ওকে সব খুলে বলল সে। এটাও জানালো যে কোনো সংস্থার সাথে যোগাযোগ করবে না সে, শুধু শুধু টাকা নষ্ট, আর তাছাড়া ওর হাতের অবস্থাও ভালো না। ওদিকে বিশপের অফিসের চ্যান্সেলরদের নাম শুনেই ক্যাথি ভক্তিতে গদগদ। ও জর্জকে রীতিমতো চাপ দিতে লাগলো ফাদার ম্যানকুসোর কথা মতো কাজ করার জন্য। অবশেষে হাল ছেড়ে দিয়ে জর্জ বলল, ঠিক আছে, আমি মোটর সাইকেলে করে অফিসে যাচ্ছি, ওখান থেকে একটা চিঠি টাইপ করে নর্থ ক্যারোলাইনার ওই সংস্থার সাথে যোগাযোগ করব। জর্জ ঠিক করলো যে ও এরিকের সাথেও ব্যাপারটা নিয়ে কথা বলবে। ওর প্রেমিকা তো ভূত প্রেতের সাথে যোগাযোগ করতে পারে, তবে ক্যাথিকে এ ব্যাপারে কিছু বলল না। বেশ ভালো লাগছে ফাদার ম্যানকুসোর। জর্জের সাথে কথা বলার পর থেকে ওনার কাঁধ থেকে যেন একটা ভারী বোঝা নেমে গেছে। জর্জরা ওই বাড়িতে ওঠার পর থেকেই তীব্র মানসিক অশান্তিতে ভুগছিলেন তিনি। যাই হোক, বিশপের অফিসে গিয়ে আসলেই ভালো হয়েছে। চ্যান্সেলররা জ্ঞানী মানুষ, ওনারা যেহেতু পরামর্শ দিয়েছেন, ভালো কিছুই হবে। ঈশ্বর ফাদার রায়ান আর ফাদার নান্সিওর ভালো করুন। আগামী সপ্তাহে কি কি কাজ করবেন তার একটা তালিকা তৈরি করলেন ফাদার। তারপর ফাইলগুলো নিয়ে ডুবে গেলেন কাজে। সবকিছু শেষ হতে হতে বেশ রাত হয়ে গেল। এখনো কিছু ফাইল জমা হয়ে আছে টেবিলে। রান্না করতে গেলে এগুলো আর দেখা হবে না। রেক্টরির কাছের একটা চাইনিজ রেস্তোরাঁতে ফোন করে রাতের খাবার অর্ডার করলেন ফাদার। তারপর আবার ডুবে গেলেন কাজে। প্রায় 1 ঘন্টা পর চলে এলো খাবার। বুভুক্ষের মতো খাবারের উপর ঝাঁপিয়ে পড়লেন ম্যানকুসো। বেজায় খিদে পেয়েছিল তার। অফিসে এসেই টাইপিস্টকে দিয়ে সেই সংস্থার কাছে পাঠাবার জন্য একটা চিঠি টাইপ করলো ফ্র্যাঙ্ক। বলে দিল বিশেষভাবে বিশপের অফিসের ওই 2 জন চ্যান্সেলরের নাম উল্লেখ করতে। একবার পড়ে নিয়েই চিঠিটা পোস্ট করে দিল সে। শুরুতেই ভেবেছিল এয়ারমেল ডাক টিকিট লাগাবে, পরে ভাবলো ওরা উত্তর দেবে নাকি কে জানে, আর দিলেই যে আমার বাড়ি আসতে চাইবে সেটারও তো কোনো নিশ্চয়তা নেই। তাই সাধারণ একটা ডাক টিকিট লাগিয়েই সেটা ডাক বাক্সে ফেলে দিল। তারপর এরিকের কাছ থেকে ওর প্রেমিকা ফ্রান্সিনের নম্বর নিয়ে ফোন করলো। জর্জের সাথে বেশ আগ্রহ নিয়েই কথা বলল মেয়েটা। সে বলল ভূত প্রেতের সাথে যোগাযোগ করা ওর জন্য নতুন কিছু না, অনেক আগে থেকেই কাজটা করে আসছে। খুব তাড়াতাড়ি ও জর্জের বাড়ি এসে দেখবে যে ওখানে আসলে কি হচ্ছে। এরিকও আসবে ওর সাথে। তারপর প্রয়োজন হলে সেই অশুভ শক্তির সাথে যোগাযোগ করবে। এরপর হুট করেই মেয়েটা জর্জকে এমন একটা কথা বলল যে ওর চোখ কপালে উঠল রীতিমতো। ও বলেছিল, স্যার আপনি এক কাজ করুন, উঠানটা একটু ভালো করে দেখুন তো, ঢাকনা দেওয়া কোনো পুরনো কুয়া খুঁজে পান নাকি। কিছুক্ষণ চুপ করে রইল জর্জ। তারপর ভাবল কুয়া যে ও ইতিমধ্যেই খুঁজে পেয়েছে সেটা চেপে যাবে। আচ্ছা দেখব, আস্তে করে বলল ও। কিন্তু কুয়া দিয়ে কি হবে? ফ্রান্সিনের উত্তর শুনে আরও খানিকটা চমকে গেল জর্জ। আমার মনে হয় স্যার ওই কুয়ার মধ্যেই প্রেতাত্মারা থাকে। ঢাকনিতে যদি একটুও ফাঁক থাকে সেই ফাঁক দিয়েই ওরা বেরিয়ে আসে। মধ্যযুগে প্রেতদের কুয়াতে বন্দি করে রাখার প্রচলন ছিল। আচ্ছা দেখব, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। তাড়াতাড়ি একবার এসো আমাদের বাড়িতে। আসবো স্যার। ফোনটা রেখে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল জর্জ। তারপর ফাদারের দেওয়া ঠিকানাটা মনে করলো। ফাদার সংস্থাটার ফোন নম্বরও দিয়েছিলেন। সংস্থাটার নাম সাইকিয়াল রিসার্চ ইনস্টিটিউট। নর্থ ক্যারোলাইনার ডারহামে ওদের অফিস। কি মনে করে ওদের নম্বরে ফোন দিল জর্জ। কিছুক্ষণ পর একজন ধরল। জর্জ তাকে জানালো যে সে সাহায্য চেয়ে চিঠি পাঠিয়েছে। লোকটা জানালো যে ওরা চিঠি পেলেই ব্যাপারটা খতিয়ে দেখার একজনকে পাঠাবে। জর্জ বলল যে পুরো তদন্তে যা খরচ হবে তা দিতে কোনো আপত্তি নেই ওর। সেদিন রাতে ফাদার ম্যানকুসো বেশ অনেকক্ষণ ফোনে কথা বললেন। রাত 11টায় ফোন আসায় বেশ অবাকই হয়েছিলেন ফাদার। ফোনটা ধরে আরও অবাক হলেন। ভ্যান উইক মহাসড়কে তাকে যে যাজক বন্ধু সাহায্য করেছিলেন তিনিই ফোন করেছেন। এতদিন পর বন্ধুর কথা মনে পড়ল লোকটার। যাই হোক, কথায় কথায় অনেকটা সময় পেরিয়ে গেল। একটা সময় এলো সেই রাতের প্রসঙ্গ। আচ্ছা শোনো, ওই রাতে তোমার উইন্ডশিল্ড ওয়াইপারের ঝামেলা হয়েছিল বলেছিলে? প্রশ্ন করলেন ফাদার ম্যানকুসো। এরপর আর কিছু হয়েছিল? না, দীর্ঘশ্বাস ফেললেন ওনার বন্ধু।
তবে আজকে তোমাকে ফোন দেওয়ার কয়েক মিনিট আগেই অদ্ভুত একটা ঘটনা ঘটলো। সেটা বলতেই ফোনটা দেওয়া। কিভাবে যে বলবো বুঝতে পারছিলাম না। যাক, তুমিই তুললে কথাটা। বুকের ভিতরটা থক করে উঠল ফাদার ম্যানকুসোর। ফ্র্যাঙ্ক, বুঝলে, বলে চলল ওনার বন্ধু, এই একটু আগে একটা ফোন এসেছিল। লোকটা যে কে তা আমি জানি না, কোনো পরিচয়ও সে দেয়নি। কণ্ঠটাও অদ্ভুত। শুধু বলেছে, ওই বেটা যাজককে বলে দিও ও যেন আর ফিরে না আসে। এ তো দেখি অদ্ভুত ব্যাপার। তা যাজক বলতে আমাকেই বোঝালো, এটা কিভাবে বুঝলে তুমি? জিজ্ঞাসা করেছিলাম ওকে। ওর কথা শুনেই বললাম। কে আপনি? কোন যাজকের কথা বলছেন? সেই অদ্ভুত কণ্ঠের মালিক জবাব দিল, যে যাজককে তুমি বাঁচিয়েছিলে। শুধু এইটুকুই? আর কিছু বলেনি? হ্যাঁ, ও ফোন রাখার পর আমি অনেক চিন্তা করলাম। তুমি ছাড়া আর কোনো যাজককে আমি সাহায্য করেছিলাম? মনে তো পড়ছে না। কে হতে পারে লোকটা, ফ্র্যাঙ্ক? চেনো ওকে? তুমি বলতে চাইছো যে ও তোমার কথা বলেনি? তা আমার কথা তোমাকে ফোন করে বলবে কেন? ওর পরিচয় পাওয়া গেলে ভালো হতো। ও হ্যাঁ হ্যাঁ, ফোন রাখার আগে ও দুটো লাইন বলেছিল। প্রথম লাইনটা হলো, ওই যাজক ভালো করেই জানে যে কে আমি। আর তারপরের লাইনটা, হ্যাঁ, কেমন যেন ফ্যাসফ্যাস করে হেসে বেটা বলল, ওই বেটাকে বলে দিও ও যদি আমার এখানে আসে তবে স্রেফ মারা পড়বে। 6 থেকে 7 জানুয়ারি। সেদিন মায়ের বাসা থেকে ফেরার পথে ড্যানি আর ক্রিসকে স্কুল থেকে তুলে নিল ক্যাথি। অ্যামিটেভিলের নতুন স্কুলের প্রথম দিনে খুশিতে ভরেছিল ছেলে দুটোর মন। নতুন স্কুলের খেলার মাঠ, বন্ধু আর শিক্ষকদের নিয়ে নানান কথা বলতে লাগলো ওরা দুজন। গল্প যেন শেষই হতে চাচ্ছিল না ওদের। সকাল সকালই নাকি স্কুলের মাঠ পরিষ্কার করা হয়েছে, তাই মন ভরে খেলেছে সব ছেলে মেয়ে। এসব শুনে মিসির বেজায় হিংসা হচ্ছিল। সারাদিন ওকে বাড়িতেই কাটাতে হয়েছে। সেও কয়েকবার স্কুলে মেয়েদের ব্যাপারে ভাইদের প্রশ্ন করলো। তারপর মাকে বলল, মা, আমি কবে স্কুলে যাব? যাবে সোনা, যাবে, মৃদু হাসল ক্যাথি। বাড়িতে পৌঁছে গেল ওরা। জর্জও এসে গেছিল। পুরো পরিবার 6:30টার দিকে একসাথে সন্ধ্যার নাস্তা করলো। জর্জ ক্যাথিকে জানালো যে ফাদার ম্যানকুসোর কথা মতোই সে কাজ করছে। এছাড়া ফ্রান্সিনের কথাও জানালো। ফ্রান্সিন ভূত প্রেতের সাথে যোগাযোগ করতে পারে। নর্থ ক্যারোলাইনার ওই সংস্থার কাছে শুধু চিঠি লিখেই জর্জ চুপ করে বসে থাকেনি, বরং ওদের ফোনও করেছে। এটা শুনে ক্যাথি যতটা খুশি হলো, ফ্রান্সিনের আসার কথাতে ততটাই বিরক্ত হলো সে। অচেনা একটা মেয়ে ওদের বাড়িতে আসবে ভূতের সাথে কথা বলতে, তাও যুবতী মেয়ে। সেদিন একটু তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নিল ওরা। তারপর ক্যাথি জর্জকে বলল, এক কাজ করি জর্জ, বাড়িটার ঝামেলা মেটার আগ পর্যন্ত আমি বাচ্চাদের নিয়ে আমার মায়ের ওখানেই থাকি। এখানে বাচ্চাদের রাখাটা কিন্তু ঠিক হচ্ছে না। দেখো ক্যাথি, মাথা নাড়ালো জর্জ। বাইরে তাপমাত্রা 0-এরও 10 ডিগ্রি নিচে। আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে সকালে ভারী তুষারপাত হবে। ইস্ট ব্যাবিলন এখান থেকে খুব একটা দূরে না। তারপরেও তুমি এখান থেকে সকালে বাচ্চাদের স্কুলে রাখতে আবার অ্যামিটেভিলে আসবে, আবার বিকালে ওদের নিতে আসবে। বরফের মধ্যে গাড়ি চালাতে পারবে তো? দেরি হয়ে যাবে না ওদের? ওদিকে বাবার সুরে সুর মেলালো ড্যানি আর ক্রিস। স্কুল থেকে অনেক বাড়ির কাজ দিয়েছে, ওরা এখন ওসব করতে বসবে। এই রাত বিরাতে নানির বাসায় যাওয়ার কোনো ইচ্ছা নেই ওদের। আর তাছাড়া নানি রাত 8টার পর আর টিভি দেখতে দেন না। ক্যাথি আর কি বলবে? এতগুলো মানুষের কথা কি ফেলে দেওয়া যায়? কিন্তু এই বাড়িতে আরও একটা রাত, ভাবতেই তো রীতিমতো অস্বস্তি হচ্ছে ওর। এই বাড়িতে আমার ভয় লাগে জর্জ, মনে হয় না আজ রাতে একটুও ঘুম হবে। দীর্ঘশ্বাস ফেলল সে। রাতের খাবারের একটু আগে হ্যারিকে ঘরের মধ্যে নিয়ে এসেছিল জর্জ। খাবারের পর বেঁচে যাওয়া মাংসের টুকরোগুলো ওকে খেতে দিল ক্যাথি। ওদিকে জর্জ মনে মনে ঠিক করে ফেলেছে যে হ্যারিকে আজ বাড়ির ভেতরেই রাখবে। বাইরে যে ঠান্ডা, তুষারপাত শুরু হলে অবস্থা খারাপ হয়ে যাবে কুকুরটার। আর তাছাড়া আজ শুকনা খাবারের বদলে লাল মাংস খেয়েছে কুকুরটা। একটু বেশি রাতই জেগে থাকবে বেটা। এই অবস্থায় ওকে কোনোভাবেই বাইরে রাখা যাবে না। খাওয়ার পর স্কুলের দেওয়া বাড়ির কাজ করতে 3 তলায় চলে গেল ড্যানি আর ক্রিস। হ্যারিকে নিজের ঘরে নিয়ে গেল মিসি।
কিন্তু সেখানে রীতিমতো ভয় পাচ্ছিল হ্যারি। থাকতেই চাইছিল না, কেমন যেন অদ্ভুতভাবে ডাকছিল সে। ক্যাথি খেয়াল করলো যে হ্যারিকে যখন নিজের অদৃশ্য বন্ধু জেডির সাথে পরিচয় করিয়ে দিল মিসি, আরও বেশি ভয় পেয়ে গেল কুকুরটা। ডাকতেও পারছিল না। হ্যারি যাতে পালাতে না পারে সেজন্য ঘরের দরজা লাগিয়ে দিল মিসি। ভয় পেয়ে বিছানার নিচে চলে গেল বেচারা কুকুর। সেখান থেকে আর ওকে নড়ানোই গেল না। কিছুক্ষণ পর অবশেষে ওকে নিতে এলো ক্রিস। 2 পায়ের ফাঁকে লেজ গুজে দ্রুত ওর সাথে ঘর থেকে বেরিয়ে গেল হ্যারি। এরপর 3 তলাতেই বাকি রাতটা কাটালো সে। রাত 12টার দিকে ঘুমাতে গেল জর্জ আর ক্যাথি। এই নিয়ে পরপর 3 রাত বিছানায় ওঠার সাথে সাথে ঘুমিয়ে পড়ল ক্যাথি। প্রায় সাথে সাথেই নাক ডাকতে লাগলো। বেশ অবাক হলো জর্জ। ক্যাথি না বলেছিল রাতে ওর ঘুম হবে না? জর্জের চোখে ঘুম নেই, যেন সেই অদৃশ্য ব্যান্ড পার্টির বাজনা শোনার জন্য অস্থির হয়ে আছে ওর কান দুটো। কিছুক্ষণ পরেই শুরু হলো তুষারপাত। জানালায় বরফ জমেছে। জর্জ হাত ঘড়িতে দেখলো রাত 1টা বাজে। বেশ জোরে বইছে বাতাস, উড়িয়ে নিয়ে যাচ্ছে জমে থাকা তুষারকে। ঠিক তখনই জর্জ ভটভট একটা শব্দ শুনতে পেল, যেন অ্যামিটেভিল নদীতে কেউ ইঞ্জিনওয়ালা নৌকা চালাচ্ছে। গিয়ে দেখবে নাকি? কিন্তু শোবার ঘরের জানালা দিয়ে তো নদী দেখা যায় না। এই রাতের বেলা গরম বিছানা ছেড়ে সেলাই ঘর বা মিসির ঘরের জানালা দিয়ে যে উকি দেবে সেটাও ইচ্ছা করছে না। আর তাছাড়া নদীর পানি তো জমে গেছে, তাহলে ওখানে নৌকা চালানো কিভাবে সম্ভব? বাতাসেরই শব্দ হবে হয়তো। রাত 2টোর দিকে হাই তুলতে শুরু করলো জর্জ। একইভাবে অনেকক্ষণ শুয়ে থাকার জন্য পিঠে রীতিমতো ব্যথা করছে তার। শরীরটা কেমন যেন আড়ষ্ট হয়ে আছে। ক্যাথির দিকে একবার চাইল সে। অঘরে ঘুমোচ্ছে মেয়েটা, মুখ হা করে। হুট করেই একটা অদ্ভুত চিন্তা মাথায় এলো জর্জের। এখনই একবার উইচেস ব্রুতে গিয়ে কয়েক গ্লাস মদ খেলে কেমন হয়? বাড়ির ফ্রিজেও কিন্তু কয়েক ক্যান বিয়ার ছিল। তারপরেও রাতের বেলা অমন চিন্তা কেন ওর মাথায় এসেছিল তা আজও জানে না জর্জ। ওর শুধু মনে হচ্ছিল পানশালাতে না গেলে বিয়ার খেয়ে মজা নেই, এবং সেই পানশালাটা হতে হবে উইচেস ব্রু। রাত 2টো বাজে, বাইরে রীতিমতো কনকনে ঠান্ডা, তারপরেও পানশালাতে যাবে ও। পাশে ঘুরল সে। ক্যাথিকে তুলে বলতে হবে যে সে একটু বাইরে যাচ্ছে। চমকে উঠল জর্জ। অন্ধকার অনেকটা সয়ে এসেছিল ওর চোখে। সে স্পষ্ট দেখতে পেল যে ওর পাশে ক্যাথি শুয়ে নেই, বরং ওর শরীরটা আবার হাওয়ায় ভাসছে। বিছানা থেকে প্রায় 1 ফুট উঁচুতে। ধীরে ধীরে জানালার দিকে সরে যাচ্ছে ক্যাথি। লাফিয়ে উঠল জর্জ। তারপর ক্যাথির চুল ধরে টান দিল। সাথে সাথে নিচে নেমে এলো ক্যাথির শরীরটা। বিছানায় পড়তেই জেগে উঠল মেয়েটা। তাড়াহুড়ো করে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিল জর্জ। কিন্তু এ কাকে দেখছে সে? কোথায় ক্যাথি? প্রায় 90 বছর বয়স্ক এক বুড়ি বসে আছে ওর পাশে। এক মাথা ভর্তি এলোমেলো সাদা চুল, মুখের চামড়া অদ্ভুতভাবে কুঁচকে আছে। কিছু জায়গায় খাজের মতো অদ্ভুত রেখা, দন্তহীন মুখের দুপাশ দিয়ে লালা পড়ছে। রীতিমতো কেঁপে উঠল জর্জ। এটা ক্যাথি না, হতেই পারে না। এ কে? জর্জের খুব ইচ্ছা করছিল ঘর থেকে পালিয়ে যেতে, কিন্তু ওর পা দুটো যেন জমে গেছিল। ওদিকে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে ক্যাথি। কেন এমন করছে জর্জ? কি হলো তবে? কিছুক্ষণ পর ক্যাথি বুঝতে পারলো যে জর্জ আসলে ওকে দেখে ভয় পাচ্ছে। কিন্তু কেন? তাড়াতাড়ি বিছানা থেকে নেমে বাথরুমে দৌড় দিল সে। বাতি জ্বালিয়ে আয়নার দিকে তাকাতেই চিৎকার করে উঠল ক্যাথি। ভয়ঙ্কর দেখাচ্ছে ওকে। জর্জ যেমনটা দেখেছিল ঠিক তেমন আর নেই। চুলগুলো আগের মতোই সোনালি, তবে বেজায় অগোছালো। এখন আর মুখ দিয়ে লালা পড়ছে না। দাঁতও রয়েছে, তবে মুখে খাজের মতো রেখাগুলো রয়ে গেছিল। ক্যাথির পিছু পিছু বাথরুমে এসে ঢুকলো জর্জ। এখন আর ওকে 90 বছরের বুড়ির মতো লাগছে না, কিন্তু মুখের দাগগুলো যেন চিরস্থায়ীভাবে বসে গেছে। হে ঈশ্বর! চেঁচিয়ে উঠল ক্যাথি। আমার চেহারা এমন হলো কি করে? জর্জের দিকে ঘুরল সে। এগিয়ে এসে ওর ঠোঁটে হাত দিল জর্জ। বেজায় গরম ক্যাথির মুখ। গালের গভীর দাঁতগুলোতে হাত বুলালো জর্জ। 3টে করে মোট 6টা দাগ। চোখের নিচ থেকে শুরু হয়ে চোয়াল পর্যন্ত নেমে এসেছে দাগগুলো। কি থেকে কি হয়ে গেল আমি বুঝতে পারছি না সোনা, ফিসফিসিয়ে বলল সে। পাশ থেকে একটা তোয়ালে নিয়ে সেটাকে গরম পানিতে ভিজিয়ে ক্যাথির মুখ মুছে দিতে লাগলো জর্জ। যদি দাগগুলো ঠিক হয়,
আবার আয়নার দিকে তাকালো ক্যাথি। দাগে ভরা মুখটা যেন ব্যঙ্গ করছে ওকে। নিজের মুখে একবার হাত বুলিয়ে কান্নায় ভেঙে পড়ল সে। অনেক চেষ্টা করেও ওর কান্না থামাতে পারল না জর্জ। অবশেষে সে বলল, দাঁড়াও ক্যাথি, আমি এখনই ফাদার ম্যানকুসোকে ফোন করছি। না না, ওনাকে এসবের মধ্যে জড়ানো ঠিক হবে না, মাথা নাড়ল ক্যাথি। তারপর কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে আয়নার দিকে চেয়ে আপন মনেই বলে উঠল সে, কেন যেন আমার মনে হচ্ছে এখানে আসলে ওনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। একটু বাচ্চাদের ঘরে দেখি, ওরা ঠিক আছে নাকি। হুট করেই শান্ত হয়ে গেল মেয়েটা। বাচ্চারা ভালোই ছিল, কিন্তু সেই রাতে জর্জ এবং ক্যাথির আর ঘুম হলো না। বাতি নিভিয়ে এক মনে জানালা দিয়ে তুষারপাত দেখছিল ওরা। কিছুক্ষণ পর পর মুখের দাগগুলোতে হাত বুলাচ্ছিল ক্যাথি। পুরো রাত দাগগুলো ছিল। অবশেষে সকাল হলো। তুষারপাত একটু আগেই বন্ধ হয়েছে। জানালার পাশের একটা চেয়ারে বসে চুপচাপ আকাশের দিকে চেয়েছিল জর্জ। তখনই ওর কাঁধে হাত রাখল ক্যাথি। ঘুরে তাকালো জর্জ। ভোরের আলোয় অপার্থিব রকমের সুন্দর লাগছে ক্যাথিকে। জর্জ, বলে উঠল সে, আমার মুখটা দেখো। ক্যাথির মুখের দাগগুলো আর নেই। ছুঁয়ে দেখল জর্জ। ক্যাথির মুখটা আবার আগের মতোই কোমল হয়ে গেছে। দাগের কোনো চিহ্নই নেই, যেন ওগুলো কোনো কালেই ছিল না। আরে অসাধারণ! হাসি ফুটে উঠল ওর মুখে। দাগগুলো আর নেই। রাতের বেলা ক্যাথি মানা করার পরেও সকাল সকালই ফাদার ম্যানকুসোকে ফোন দিল জর্জ। গির্জায় সকালের প্রার্থনায় যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন ফাদার। জর্জ ফাদারকে জানালো যে নর্থ ক্যারোলাইনার ওই প্রতিষ্ঠানের সাথে ওর কথা হয়েছে। ওখানকার জেরি সলফগ্রিন তাকে জানিয়েছে যে ব্যাপারটা তদন্ত করতে খুব তাড়াতাড়ি ওদের একজন লোক আসবে। এরপর সে গত রাতের কথা খুলে বলল। ক্যাথির আবার বাতাসে ভাষা আর ওর মুখের দাগের কথা শুনে বেজায় ভয় পেয়ে গেলেন ফাদার। দেখো জর্জ, গম্ভীর কণ্ঠে বললেন তিনি, তোমাদের নিয়ে বেশ চিন্তায় আছি। না জানি কখন কি হয়ে যায়। এক কাজ করো, তোমরা কদিন অন্য কোথাও গিয়ে থাকো না। আমিও অমনটাই ভাবছি ফাদার, কিন্তু ফ্রান্সিন বলে একটা মেয়ের সাথে কথা হয়েছে। ভূত প্রেতের সাথে যোগাযোগ করতে পারে ও, মানে মিডিয়াম আর কি। তো ও একবার আসুক, তারপর দেখি কি হয়। কোনো ঝামেলা হলে আমরা চলে যাব। মিডিয়াম? অবাক হলেন ফাদার ম্যানকুসো। তোমাকে না বলেছিলাম বিজ্ঞানভিত্তিক সমাধান খুঁজছে? এই মেয়েকে আবার কেন ডেকেছ? আরে ফাদার শুনুন, বিরক্ত হলো জর্জ। আমার দৃঢ় বিশ্বাস এই বাড়িতে ভূত আছে। আর শুধু কি তাই, ও আমাকে জিজ্ঞেস করেছিল যে বাড়িতে কোনো গোপন কুয়া আছে নাকি। সদর দরজার সিঁড়ির ধাপের নিচে আসলেই একটা কুয়া পেয়েছি আমি। কুয়ার কথা ওর মাথায় এলো কি করে? ও তো জীবনেও আমার বাড়ি আসেনি। বাদ দাও জর্জ, রেগে উঠলেন ফাদার। তুমি আসলে চিরকালই এমন। আমার কথা মতো কাজ করতে লজ্জা লাগে নাকি? নিজের কথা না ভাবলেও বাচ্চাদের কথা তো ভাবো। ওই বাড়িতে থাকছো কেন? এখনই ওদের নিয়ে অন্য কোথাও চলে যাও। ও আচ্ছা, তাহলে নিজের কেনা বাড়ি রেখে চলে যাব? হ্যাঁ, চিরদিনের জন্য তো নয়, তাই না? ওই সংস্থার লোক আসুক, ওরা দেখুক, তারপর সমাধান না হলে আমি আবার ফাদার রায়ানের সাথে কথা বলবো। এরপর হয়তো উনি অভিজ্ঞ কোনো যাজককে পাঠাবেন। কোনো উত্তর দিল না জর্জ। ফাদারের উপর বেজায় রাগ উঠেছে ওর। এত করে বলল ওর বাড়িতে আসতে, তা এলো না লোকটা। এখন প্রতিষ্ঠানের ঠিকানা দিয়েই খালাস। সেটাও সে নিজে খুঁজে বের করেনি, পেয়েছে বিশপের অফিস থেকে। তা এত বড় বড় যাজক ওখানে আছেন, কেউ সাহস করে ওর বাড়িতে কেন আসছে না? অবশেষে নিজেই ফ্রান্সিনকে খুঁজে বের করেছে। হয়তো মেয়েটাই সমস্যার সমাধান করবে, কিন্তু পালিয়ে যাওয়াটা কি কোনো সমাধান ভীরুর মতো? আচ্ছা ফাদার, গম্ভীর কণ্ঠে বলল জর্জ, আমি ক্যাথির সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করি। ধন্যবাদ আমার ফোন ধরার জন্য। দাঁড়াও জর্জ, আরেকটা ব্যাপার, তুমি আর ক্যাথি কি ধ্যান করতে? একবার ক্যাথি আমাকে বলেছিল ওই কথা। হ্যাঁ, করতাম তো। এখনো কি নিয়মিত করো? প্রশ্ন করলেন যাজক। ওই না করার মতোই। এই বাড়িতে আসার পর সেভাবে ধ্যানে বসাই হয়নি। কিন্তু কেন? এমনিই জিজ্ঞেস করলাম। মৃদু হাসলেন ফাদার। যাক, ভালো হয়েছে, এখন আর তোমরা ধ্যানে বসো না। মাঝে মাঝে না ধ্যান করার কারণে ভূতপ্রেতদের বেশি দেখা যায়। জর্জের সাথে কথা শেষ করেই ফাদার ম্যানকুসো রকভিল সেন্টারে বিশপের অফিসে ফোন দিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত দুজন চ্যান্সেলর, ফাদার রায়ান বা ফাদার নান্সিও,
কেউই অফিসে ছিলেন না। তাদের ব্যক্তিগত সচিব জানালেন যে ওনারা ফেরার সাথে সাথে ফাদার ম্যানকুসোর সাথে যোগাযোগ করবেন। হে ঈশ্বর, আপন মনেই বলে উঠলেন ফাদার ম্যানকুসো। বিশপের অফিস থেকে সাহায্য না যাওয়া পর্যন্ত যেন ওশান অ্যাভিনিউর 112 নম্বর বাড়িটায় আর কোনো উদ্ভট ঘটনা না ঘটে। লুজদের কথা ভাবতে ভাবতে ফাদার ম্যানকুসো ভুলে গেছিলেন যে তার উপরেও ওই অশুভ শক্তির নজর আছে। কে জানে, হয়তো তিনি ভেবেছিলেন ওই শক্তি তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু কয়েক মিনিট পরেই ওই শক্তি তাকে বুঝিয়ে দিল যে অত সহজে ছাড়ার পাত্র সে নয়। হুট করেই বেজায় শীত লাগতে লাগলো ফাদারের। মাথার ভেতরটাও কেমন যেন ঘুরে গেল, মনে হলো যেন পড়েই যাবেন। গা গুলিয়ে বমি পাচ্ছে, গলাটাও কেমন যেন খসখস করছে। হাঁচি দিলেন ফাদার বেশ কয়েকবার। হাঁচি যেন আর থামছিলই না, চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। পকেট থেকে টিস্যু পেপার বের করলেন ফাদার। আবার হাঁচি, এই যে রক্ত। ফাদার রায়ানের বলা কথাগুলো মনে পড়ল তার। তুমি আর কখনো ওই বাড়িতে যেও না, ওদের ফোন দিয়ে আমরা যা বলেছি সেগুলো বলে দিও, কিন্তু নিজে আর যেও না, কখনোই না, কোনোভাবেই না। ওই বাড়ি নিয়ে ভাবারও প্রয়োজন নেই তোমার। অনেক দেরি হয়ে গেছে। ফাদার ম্যানকুসো বুঝতে পারলেন তিনি আবার ফ্লুতে আক্রান্ত হতে চলেছেন। ওই দিন সন্ধ্যাতেই জর্জের কোম্পানির প্রকৌশলী এরিক তার প্রেমিকা ফ্রান্সিনকে নিয়ে পৌঁছল লুজদের বাড়িতে। বাইরে বেজায় ঠান্ডা, তাই ওদের তাড়াতাড়ি বসার ঘরে এনে বসালো জর্জ। ফায়ার প্লেসে আরও কয়েকটা কাঠ ঠেলে দিল। বেশ গরম হয়ে উঠল পরিবেশটা। কিছুক্ষণের মধ্যেই জর্জ আর ক্যাথির সাথে গল্প জুড়ে দিল ওরা। বাড়ির গম্ভীর পরিবেশ অনেকটাই কেটে গেল। অনেকদিন পর ওশান অ্যাভিনিউর 112 নম্বর বাড়িটায় এমন আড্ডা জমে উঠল। ক্যাথির মনটা বেশ হালকা হলো। ওদিকে ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠেছিল জর্জ। সে শুধুই ভাবছিল ফ্রান্সিন কখন ওদের বাড়িটা ঘুরে দেখবে। শেষ পর্যন্ত সে ভাবল ভূত প্রেতের ব্যাপারটা আড্ডায় তুলবে, তাহলে হয়তো ফ্রান্সিনের মনে পড়ে যাবে যে সে আসলে এই বাড়িতে ভূত তাড়াতে এসেছে। কিন্তু তখনই কাউচ থেকে উঠে দাঁড়ালো ফ্রান্সিন। তারপর জর্জকে কাছে ডাকলো। জর্জ কাছে গেলে সে কাউচের পাশের একটা জায়গায় ওকে দাঁড়াতে বলল। তাই করলো জর্জ। আপনার একটু ঠান্ডা লাগছে না? ঠান্ডা বাতাস, বলল ফ্রান্সিন। হ্যাঁ, এই জায়গাটা এত ঠান্ডা কেন? ফায়ার প্লেসে তো আগুন জ্বলছে। অবাক হলো জর্জ। কারণ একটা মেয়ে একটু আগে এদিক দিয়েই গেল। তার আগে ও কোথায় ছিল জানেন? আমাদের সাথে কাউচে বসেছিল। এই বলে কাউচের এক জায়গায় হাত দিতে বলল ফ্রান্সিন। জর্জ হাত দিয়ে দেখলো জায়গাটা গরম, কিন্তু ওখানে তো কেউ বসেনি। কি ব্যাপার ফ্রান্সিন, কে বসেছিল এখানে? বলে উঠল সে। কোনো উত্তর না দিয়ে ইশারায় জর্জকে খাবার ঘরের দিকে ডাকলো ফ্রান্সিন। জর্জের পিছে পিছে ক্যাথিও গেল। ওদিকে এরিক ফায়ার প্লেসের কাছেই বসে রইল। ডাইনিং টেবিলের কাছে থমকে দাঁড়ালো ফ্রান্সিন। আচ্ছা, এখানে একটা অদ্ভুত গন্ধ পাচ্ছি। আপনারা পাচ্ছেন? কিসের গন্ধ এটা? গন্ধটা জর্জও পাচ্ছিল। আমার মনে হয়, হাত নাড়ল সে, ঘামের গন্ধ। এবার মেয়েটা রান্নাঘরের দিকে এগিয়ে গেল, কিন্তু ভেতরে ঢুকতে গিয়েই খানিকটা থমকে দাঁড়ালো সে। তারপর ক্যাথির দিকে চেয়ে বলল, এখানে এক বুড়ো আর বুড়ি আছে, অতৃপ্ত প্রেত আর কি। আপনারা মাঝে মাঝে পারফিউমের গন্ধ পান, তাই না? ভয় পেয়ে গেল ক্যাথি। সে তাকালো জর্জের দিকে। হ্যাঁ, আমি ক্যাথি দুজনেই পাই, কাঁধ ঝাঁকালো জর্জ। হয়তো এরাই এককালে এই বাড়িতে মালিক ছিল। মৃদু হাসলো ফ্রান্সিন। ওরা মারা গেছে, কিন্তু এই বাড়িতে ওদের মৃত্যু হয়নি। আচ্ছা স্যার, জর্জের দিকে তাকালো সে, বেসমেন্টে যাওয়া যাবে? ফোনে কথা বলার সময় জর্জ ফ্রান্সিনকে শুধু বলেছিল ওর বাড়িতে কিছু অতি প্রাকৃতিক ঝামেলা হয়, কিন্তু কী ধরনের ঝামেলা বা কোথায় কোথায় ঝামেলা তা কিন্তু খুলে বলেনি। ক্যাথি আর ওর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোও সেভাবে বলেনি। সেই কারণেই রান্নাঘরের পারফিউমের গন্ধ কিংবা ক্যাথিকে সেই অদ্ভুত হাতের জড়িয়ে ধরার ব্যাপারটা ফ্রান্সিন আগে থেকেই জানতো, এমনটা ভাবার কোনো কারণ নেই। আর তাছাড়া ফ্রান্সিন নিজেই বলেছিল যে বাড়িটা ঘুরে সে নিজেই বের করবে যে ওখানে আসলে কি সমস্যা। দরকার হলে আত্মাদের সাথে কথা বলবে। সিঁড়ি দিয়ে বেসমেন্টে নেমেই মুখটা গম্ভীর হয়ে গেল ফ্রান্সিনের। এই জায়গাটা বেজায় খারাপ,
সম্ভবত কোনো কবরস্থানের উপর তৈরি হয়েছে এই বাড়ি, কিংবা অতি প্রাচীন কোনো সমাধিক্ষেত্র। প্লাইউডের দেওয়াল, আলমারিটার দিকে আঙ্গুল তুলে সে জর্জকে জিজ্ঞাসা করল, নতুন বানানো হয়েছিল নাকি ওটা? না, মাথা নাড়ল জর্জ। আমি যতদূর জানি এই বাড়ির তৈরির সময় এই ঘরটা বানানো হয়েছে। তাকগুলোর সামনে এসে থমকে দাঁড়ালো ফ্রান্সিন। এখানে অনেকেরই কবর দেওয়া হয়েছে। জায়গাটা কেমন যেন বদ্ধ, উদ্ভট একটা গন্ধ, দম বন্ধ হয়ে আসে রীতিমতো। এখানে এই তাকগুলো বানানো একেবারেই উচিত হয়নি। এরপর সে আঙ্গুল তুলে একটা জায়গা দেখালো। জর্জ রীতিমতো আটকে উঠল। ওখানেই গুপ্ত ঘরটার দরজা। এখানে কিরকম ঠান্ডা দেখেছেন? দেওয়ালে হাত রাখলো সে। সম্ভবত কাউকে এখানে খুন করে পুঁতে ফেলা হয়েছিল। ওর কবরের ওপরেই তৈরি হয়েছে সব। এই ঘটনা বেশি দিন আগের না, তাকগুলো বেশ নতুনই মনে হচ্ছে। হে ঈশ্বর, কি অশুভ! ওদিকে ভয়ে ক্যাথির অবস্থা রীতিমতো খারাপ। ওর খুব ইচ্ছা করছিল বেসমেন্টের থেকে ছুটে পালাতে। জর্জের বুঝতে বাকি রইল না ব্যাপারটা। বউয়ের হাতটা শক্ত করে ধরল ও। ফ্রান্সিনি উদ্ধার করলো ওদের এই অস্বস্তি থেকে। হুট করেই মেয়েটা বলে উঠল, এই জায়গাটা ভালো না, এখানে বেশিক্ষণ থাকতে ভালো লাগছে না। এই বলে সোজা সিঁড়ির দিকে এগিয়ে গেল সে। দোতলায় ওঠার সময় ফ্রান্সিনের প্রেমিক এরিকো যোগ দিল ওদের সাথে। দোতলার বারান্দায় এসে সিঁড়ির রেলিং ধরে থমকে দাঁড়ালো ফ্রান্সিন। ওপরে আসার সময় মনে হচ্ছিল অদ্ভুত একটা বাতাস আমাদের ঘিরে আছে, ঘূর্ণি বাতাস আর কি। হুট করে বুকের ডান দিকে কেমন যেন চাপ লাগছিল। ব্যথা? বলে উঠল ক্যাথি। আরে না না, অদৃশ্য একটা চাপ। অল্প একটু সিঁড়ি দিয়ে উঠে কোণাটা ঘুরতেই অমনটা হলো। সেলাই ঘরের দিকে এগিয়ে গেল ফ্রান্সিন। আচ্ছা, এই ঘরে বেশ ঝামেলা হয়েছে, তাই না? মাথা নাড়ল জর্জ আর ক্যাথি। তারপর এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল জর্জ। ভেবেছিল আজকেও জানালায় মাছি দেখতে পাবে, কিন্তু তেমন কিছুই নেই। ও আর ফ্রান্সিন ঘরে ঢুকলো। এরিক আর ক্যাথি দরজাতেই দাঁড়িয়ে রইল। হুট করেই কেমন যেন ঘোরের মধ্যে চলে গেল ফ্রান্সিন। ভারী হয়ে এলো ওর গলাটা, অনেকটা পুরুষ মানুষের মতো। জর্জের দিকে চেয়ে ও বলে উঠল, শুনুন, আমার কথা ভালো করে শুনুন। এই পৃথিবীতে মানুষ যেমন রয়েছে, ঠিক তেমনই অতৃপ্ত আত্মারাও রয়েছে। প্রায় প্রতিটি বাড়িতেই ওরা থাকে। বেশিরভাগ সময়ই ওরা মানুষকে তেমন জ্বালায় না, কিন্তু এই বাড়িটা আলাদা, খুবই অশুভ একটা জায়গা। তাড়াতাড়ি এটাকে শুদ্ধ করা দরকার। অবাক হয়ে গেল জর্জ। ফ্রান্সিনের বদলে যাওয়া কণ্ঠটা কেমন যেন চেনা চেনা মনে হতে লাগলো ওর। পরিচিত কারো কণ্ঠ এটা, কিন্তু কার ঠিক মনে করতে পারছে না জর্জ। বলে চলেছে ফ্রান্সিন। ছোট ছেলে আর মেয়ে, ওদের মা বাবা কাঁদছে, রক্তের দাগ চারদিকে। ওদেরকে কেউ মেরেছে, খুব বাজেভাবে মেরেছে। ওদেরকে খুন করার চেষ্টা করা হয়েছিল। খুনি কি মানুষ না অন্য কিছু? ঘোর কেটে গেল ফ্রান্সিনের। আমার এখন এখান থেকে যাওয়া উচিত, জর্জের দিকে তাকিয়ে বলল সে। আগের মতো হয়ে গেছে ওর গলা। কেন? এগিয়ে এলো ক্যাথি। আত্মাদের সাথে যোগাযোগের জন্য এই সময়টা ভালো না। এখন এই বাড়িতে থাকলে আমার বিপদ হবে। ভিনিশিয়াল ভেইল নিয়ে জন্মেছি তো, তাই এগুলো ভালোই জানি। ফ্রান্সিনের কথার অর্থ কিছু বুঝল না জর্জ, তাই চুপ করে দাঁড়িয়ে রইল সে। ভাববেন না, আমি কদিন পর আবার আসব, যখন আপনাদের বাড়ির পরিস্থিতি একটু ভালো হবে। এই বলে এরিককে নিয়ে বেরিয়ে গেল ফ্রান্সিন। বসার ঘরে কিছুক্ষণ চুপচাপ বসে রইল জর্জ আর ক্যাথি। কারো মুখে কোনো কথা নেই। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? আনমনেই বলে উঠল ক্যাথি। বুঝতে পারছি না। ফায়ারপ্লেসের আগুন নেভানোর জন্য উঠে দাঁড়ালো জর্জ। কোথায় কোথায় সমস্যা আছে তার ঠিকই ধরল মেয়েটা। কারণও বলল কিছু, কিন্তু তারপর হুট করে চলে গেল কেন? দেখি, এরিকের সাথে কথা বলতে হবে। ওপরে বাচ্চাদের ঘরে চলে গেল ক্যাথি। বাইরে অনেক ঠান্ডা, সে কারণে আজকেও হ্যারিকে ড্যানি আর ক্রিসের ঘরে রাখা হয়েছে। এই শীতের মধ্যে বেচারা কুকুরটাকে বাইরে রাখলে মরেই যেত। জর্জ ভালো করে সব জানালা আর দরজাগুলো দেখল, তারপর একতলার আলোগুলো নিভিয়ে দিল।
সিঁড়ি দিয়ে দোতলায় উঠল সে, আর বারান্দায় পৌঁছেই থমকে দাঁড়ালো। সিঁড়ির ঠিক মাথায় চাতালের উপরের লোহার রেলিংটা কে যেন প্রচণ্ড আক্রোশে ভেঙে ফেলেছে। একটু ঝুঁকে ওটা দেখতে লাগলো জর্জ। ঠিক তখনই ওর মনে পড়ে গেল সেলাই ঘরে ফ্রান্সিন কার গলায় কথা বলেছিল। ওটা ফাদার ম্যানকুসোর কণ্ঠ। আমাদের আজকের এই গল্পের পরবর্তী অংশ আগামী 3 দিন পর আমাদের চ্যানেলে প্রকাশ করা হবে। আজকের মতো এই পর্যন্তই। এত সময় আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের উপস্থাপনাটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করবেন অ্যান্ড অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। আর যারা নতুন আমাদের চ্যানেলটিতে এসেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।